প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, স্বস্তিদায়ক দাবি কাদেরের। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকায় সরবরাহ প্রচুর থাকলেও বেচাকেনা জমে ওঠেনি বলছেন বিক্রেতারা। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে রাতেই মিনায় রওনা করেন হজ যাত্রীরা। পূর্ণ হয়ে উঠছে তাঁবুর শহর। সরকারের পদত্যাগ ছাড়া দেশের সংকট থেকে উত্তরণের পথ নেই বলছেন বিএনপি নেতারা। মানুষকে রাজপথে নামার আহ্বান। এবং মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। 7 দিন বন্ধের পর বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য সরবরাহ শুরু, যাত্রী বহনে ভোগান্তি। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ছুটি শুরু হওয়ায় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রেল স্টেশন এবং বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার তৃতীয় দিনে শিডিউল মেনে চলছে ট্রেন। সময় মেনে যাত্রা করছে বিভিন্ন গন্তব্যের বাস। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত রিপোর্টে। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। শুক্রবার ভোর 6টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় তৃতীয় দিনের ঈদ যাত্রা। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। টিকিট কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঝামেলা ফেস করিনি আর কি। খুব ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। এই যে দাদু বাড়ি যাচ্ছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে। আর ট্রেন যথাসময়ে আসছে। তবে ট্রেন বিপর্যয় যদি না হয় তাহলে আমরা ঠিক মতো সময়ে ইনশাল্লাহ পৌঁছতে পারবো আর কি। ঈদে বাসায় যাচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় বিড়ম্বনার কথা জানান অনেকেই। এদিকে ঈদ যাত্রার উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। টিকিট পেলে তো সবারই ভালো লাগবে এবং পরিবারের সাথে সবাই মিলে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সেটা অনেক ভালো। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। এটা 500 টাকা রাতারাতি এটা ঠিক না, এটা ঠিক না। হয়তো কিছুটা হইতে পারতো, কিন্তু 150 টাকার জায়গায় 500 টাকা হয়ে যায়, এটা কেমন জিনিসটা অন্যরকম হয়ে গেল না। আমি এখন কি করব? 400 টাকা করে কি যাওয়া যায়? 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। চার্ট ভাড়া অনুযায়ী মনে করেন যে 70 টাকা বেশি, 400 টাকা ভাড়া হয়েছে। 80 টাকা কম আছে আমার। অরিজিনাল ভাড়া হয়েছে 320 টাকা। আসার সময় তো আমরা 1 টাকাও পাই না, পাবো আসতে হয় খালি। এই জন্য যাত্রীদের বুঝেই আমরা 400 টাকা 80 টাকা বেশি নিচ্ছি। যাত্রীর চাপ সামাল দিতে অধিকাংশ রুটেই বাস সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক যেমনটি বলছিলাম, প্রিয়জনের সাথে ঈদ করতে ঈদ যাত্রা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ঈদ যাত্রা মহাসড়কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন সাভার থেকে সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, আপনি তো গাজীপুরের চন্দ্রায় রয়েছেন। মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, যানজটই বা কেমন দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের চন্ডা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু যেরকম ভিড় ছিল তার চাইতে কিন্তু অনেকটা বেড়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়তই কিন্তু গাড়ি এবং মানুষের চাপ কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ যে যেভাবে পারছে কিন্তু তারা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে ইতিমধ্যেই। আমরা যতটুকু দেখেছি যে এই সাভার, আশুলিয়া এবং গাজীপুর এবং কোনাবাড়ি এই এলাকার এই যে শিল্প অঞ্চল এলাকা, এই শিল্প অঞ্চল এলাকায় কিন্তু কিছু কারখানা ছুটি হয়, কিন্তু এই অবস্থা এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি কারখানা ছুটি হয়নি। কিন্তু আমরা বিভিন্ন কাউন্টারে দেখেছি যে এখানে অপেক্ষমান যাত্রীর কিন্তু প্রচুর পরিমাণে বসে আছে কাঙ্ক্ষিত গাড়ির জন্য। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেভাবে পারছে যাচ্ছে, অনেকেই কিন্তু বিভিন্ন খোলা পিকআপের মধ্যে যাচ্ছে, বাসে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে ফিটনেসবিহীন যে বাস আছে, এই বাসেও কিন্তু অনেকেই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গুরুত্বপূর্ণ এরিয়াতে, বিশেষ করে মোড়গুলোতে আমরা দেখেছি যে পুলিশের যে কর্মকর্তা প্লাস হলো অন্য যে আছে হাইওয়ে পুলিশের এবং জেলা পুলিশের
কর্মকর্তাদেরও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে গাজীপুর চন্ডার যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে। আমরা কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে ফ্রি পানির ব্যবস্থা করেছে তারা, কুমল পানির ব্যবস্থা করেছে তারা, এবং তারা যাত্রীদেরকে পানি দিয়ে তারা সহযোগিতা করছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঢাকামুখী যে লেন, এই লেন কিন্তু এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, কিন্তু কোনাবাড়ি থেকে গাজীপুর, চবিপুর এই এলাকায় কিন্তু এখনো যানজট লেগেই আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আপনি বারুইপাড়া থেকে চন্ডা পর্যন্ত যে লেন আছে এই লেনে কিন্তু যানজট লেগে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু অনেকেই দেখছি যে মোটর সাইকেল নিয়েও কিন্তু তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন পর্যন্ত মানুষ কিন্তু নির্বিঘ্নে যেতে পারছে। এবং অনেকের দেখেছি যে আপনাদেরকে যদি আমরা দেখাই যে দেখেন এই যে খোলা পিকআপের মধ্যেও কিন্তু মানুষ যেভাবে পাচ্ছে, যে পণ্যবাহী গাড়ির মধ্যেও কিন্তু উঠে তারা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে গাজীপুর চন্ডা এলাকা থেকে। আমি এখন চলে যাব স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুরের চন্দ্রা থেকে ঈদ যাত্রায় মহাসড়কের কি অবস্থা সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অপরাধ করলে দলীয় লোক হলেও ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। শুরু হয়েছে ঈদ যাত্রা। ঈদ করতে লাখ লাখ মানুষ এখন বাড়ির পথে। প্রতি বছর ঈদের সময় অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, ঘটে প্রাণহানির ঘটনাও। এমন বাস্তবতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন সড়কে চাপ আছে কিন্তু যানজট নেই, ফলে রাস্তায় কোথাও কোনো যানজট হচ্ছে না। গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। অভিযুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন দুদক স্বাধীন, বিচার বিভাগও স্বাধীন। আদালত, দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার বিভাগের আছে। আমি এটুকু বলতে চাই। যত্রতত্র পশুর হাট যেন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। দেখুন, ইনফ্লেশন নিয়ে। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির জমে উঠেছে সারা দেশের কোরবানির পশুর হাটগুলো। তবে লোক সমাগমের তুলনায় কম হচ্ছে বেচাকেনা। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে বাদানুবাদ। বিক্রেতারা বলছেন পাওয়া যাচ্ছে না আশানুরূপ দাম, আর ক্রেতাদের অভিযোগ বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমজমাট হয়ে উঠছে জামালপুরের পশু হাটগুলো। লোকসমাগমের তুলনায় বেচাকেনা কম বলছেন বিক্রেতারা, আর ক্রেতারা বলছেন বাড়তি দাম হাঁকানোর কারণেই বিক্রি কম। গরুর দাম হইতেছে 1 লাখ টাকা, দাম করতেছে 90,000 টাকা।
গরু আমরা বেচবো কেমনে? দামটা অনেক আমরা কম পাচ্ছি, যে তুলনায় আমরা আশাবাদী সে তুলনায় আমরা এটা পাচ্ছি না। যেটার দাম 1 লাখ এটার দাম 3 লাখ এই পর্যায়ে আছে। রংপুরে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বসেছে 75টি পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখর এসব হাট। তবে বেশিরভাগ হাটের পরিস্থিতি অস্বস্তিকর। ক্রেতাদের অভিযোগ অতিরিক্ত খাজনা আদায়ের। রোডের মধ্যে গরু নিয়ে চালার মধ্যে আসি ভাই, জায়গা নাই, তারপরে খুব অসুবিধা, গরুর দাম কম, সুযোগ সুবিধা বোঝেন না, হাতে ধরে আছি, গরু খুঁটি নাই, কিছু নাই, এই তো হাটের সুবিধা। পিরোজপুরের পশু হাটগুলো জমে উঠলেও নেই আশানুরূপ বিক্রি। বিক্রেতারা বলছেন হাটে অনেক মানুষ আসলেও তারা দরদাম বলে চলে যাচ্ছেন। বিক্রি না হলে খামারে ফেরত নিতে হবে এসব পশু। আর ক্রেতারা বলছেন অতিরিক্ত দাম চাওয়ায় কেনা যাচ্ছে না পশু। গরু একটা 20,000 টাকা খাইছি, 20,000 লস, 1 লাখ 10 15 এই বা লাখের নাম এই দিয়ে চাইতে বেশি। বৃষ্টি উপেক্ষা করেই পৌরসভার হাটে পশু নিয়ে এসেছেন হবিগঞ্জের খামারি ও পাইকাররা। তাদের প্রত্যাশা আশানুরূপ বিক্রির। দাম বেশি হাঁকানোর কারণ হিসেবে দেখাচ্ছেন লালন পালনে বাড়তি খরচ। এখন তো বৃষ্টি প্রচুর, বৃষ্টির সময় এখন ক্রেতা নাই। আশা আছে যদি বৃষ্টি কমে নামাজের পরে বিক্রি হওয়ার আশা আছে। আশা আছে বিক্রি করার জন্য নিয়ে আসছি, আশা করি রাত্রে বাজার জমবো, ওই বাজারের সময় নিয়ে বিক্রি করতে পারি। এদিকে ঈদের আর 2 দিন বাকি থাকলেও এখনো জমেনি মৌলভীবাজারের স্টেডিয়াম এলাকার কোরবানি পশুর হাট। নেই ক্রেতাদের কোনো ভিড়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান এবং রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি বাগেরহাটে সোহানের কাছে। সোহান, হাটের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। দর্শক, আমরা পরবর্তীতে আবার সোহানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনি আমাদেরকে রংপুরের কুরবানির হাটের তথ্য জানাবেন। সেখানে কেমন দেখছেন বেচাকেনা, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি লাবণী, আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের নিশবেতগঞ্জ এলাকার একটি গরুর হাটে। আমরা এখানে আজ সকাল থেকে এসে যেমনটি দেখেছি যে সকাল থেকে অর্থাৎ 10টার পর থেকে এখানকার যারা বিক্রেতা তারা কিন্তু বিভিন্ন বাহনে অর্থাৎ ভটভটি ছোট ছোট ট্রাকে করে তাদের গরু এখানে নিয়ে এসেছিলেন। তো এখন পর্যন্ত আমরা আপনাদেরকে একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই হাট কিন্তু একেবারেই পুরোপুরি গরু দিয়ে ভরে গেছে। এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এখন পর্যন্ত তারা ক্রেতারা আসছেন, দাম দর করছেন, বাট খুব একটা যে বেচা বিক্রি সেটি কিন্তু এই হাটে এখন শুরু হয়নি। আবার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখানকার যারা বিক্রেতারা আছেন তারা দামটা অনেক বেশি চাচ্ছেন, যে কারণেই কেনা এবং বেচা এখন পর্যন্ত এই হাটে খুব একটা শুরু হয়নি। হয়তোবা আর ঘন্টা খানিক বা 1-2 ঘন্টা পরেই সেটি শুরু হয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর বিভাগে 13,21,000 গরুর চাহিদা রয়েছে বা কোরবানির পশুর চাহিদা রয়েছে, সের বিপরীতে রয়েছে 21,52,000 পশু প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই কিছুদিন আগে রংপুর অঞ্চলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল পশু, সে কারণে কিন্তু অসুস্থ এবং রুগ্ন পশু যাতে হাটে বিক্রি না হয় সে বিষয়ে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাকে হাটগুলোতে তারা পর্যবেক্ষণ করছে এবং পশু দেখছে যে এই কোনো পশু রুগ্ন বা অসুস্থ আছে কিনা। একই সঙ্গে জাল নোট শনাক্তকরণের প্রসঙ্গে এখানে মেশিন বসানো হয়েছে, ব্যাংকের বুথ বসানো হয়েছে এবং পুলিশে বসানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুরের যে 75টি হাট রয়েছে, প্রত্যেকটি হাটে লক্ষ লক্ষ টাকা প্রতিদিনই অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে, খাজনা আদায় করা হচ্ছে। অর্থাৎ সরকারিভাবে একটি গরু বিক্রি হলে বিক্রেতার কাছ থেকে শুধুমাত্র 500 টাকা নেবার কথা, সেখানে 1000 টাকা নেওয়া হচ্ছে এবং ক্রেতার কাছ থেকে 500 টাকা নেওয়া হচ্ছে। একইভাবে ছাগল বা অন্যান্য পশু 200 টাকার বদলে 1000 আর এবং অন্যান্য পশুতে 500 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা অর্থাৎ এখানকার প্রশাসন এ ব্যাপারে কঠোর রয়েছে। গতকাল একটি হাটে প্রায় 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এখানে যেন
পশুর হাটে যাতে অনিয়ম দুর্নীতি রোধ হয় সে কারণে এখানকার প্রশাসন তৎপর রয়েছে। তো লাবণী, এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। আমরা এখন বাগেরহাটে যাব। বাগেরহাটে ইতিমধ্যে কোরবানির পশুর হাট কিন্তু জমে উঠেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় 23টি স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে এবং সেসব হাটে গরু ক্রয় বিক্রয় চলছে। আমরা কয়েকদিন ধরে দেখেছি ক্রেতা বিক্রেতারা কিন্তু হাটে আসছে এবং হাট এক কথায় সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার সব থেকে বড় পশুর হাট। এই হাটটির নাম হচ্ছে বেতাগা পশুর হাট। এটি ফকিরহাট উপজেলার মধ্যে অবস্থিত। সকাল থেকে কিন্তু এই হাটে বিভিন্ন জেলা থেকে গরু এসেছে এবং আমরা এই হাটের যে ইজারাদার তার সাথে কথা বলে জেনেছি দুপুর পর্যন্ত এই হাটে প্রায় 2000 পশু বিক্রি হয়েছে। আসলে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে গোখাদ্যর দাম বৃদ্ধির কারণে কিন্তু পশুর দাম বেশি। আবার ক্রেতারা বলছেন যে তাদের চাহিদার তুলনায় পশুর দাম বেশি হয়ে যাচ্ছে। আমার সাথে একজন পাইকারি পশু বিক্রেতা রয়েছে, আমি একটু তার কাছে যাব, তার কাছে শুনবো যে কি অবস্থা পশুর দামে। ভাই, আপনি কতগুলো গরু এনেছেন, কি অবস্থা একটু বলেন। আমি 4টা গরু আনছিলাম, কিন্তু অবস্থা বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমরা যতটুকু আশা করছি ততটা আমরা পাচ্ছি না। 4টে গরু আনছিলাম, 2টা বিক্রি করছি, তাতে 2টা গরুতে 10,000 টাকার মতো লস হচ্ছে, আর 2টা এখনো বিক্রি করতে পারিনি। কিছুদিন যাবৎ হাট ভালো ছিল, কোরবানি বাজার অনুযায়ী এখন হাটের অবস্থা ভালো না। আমরা এই যে ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানালেন যে কোরবানি যে বেচাকেনা সেই বেচাকেনা শুরু হওয়ার পরে তাদের মত অনুযায়ী গরুর পশুর দাম কিন্তু কমেছে। সব মিলিয়ে বাগেরহাটে 23টি হাটে কিন্তু গরু ক্রয় বিক্রয় চলছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সোহান এবং রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদকে কেন্দ্র করে পশুর হাট জমে উঠেছে। রংপুর এবং বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন সেখানকার কুরবানির হাটের সর্বশেষ তথ্য। দর্শক, কুরবানির হাটের আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব রাজধানীর কুরবানির পশুর হাটের তথ্য জানতে। আমরা চলে যাব গাবতলীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গাবতলীতে পশু সরবরাহ কেমন, বেচাকেনা ও দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? লাবণী, গাবতলীতে পশু সরবরাহ কিন্তু বেশ রয়েছে, তবে আপনার দরদামের যে বিষয়টি বললেন সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে ক্রেতা সমাগম তেমন নেই। যদিও কিছু কিছু ক্রেতা এখানে এসেছেন সকাল থেকে আমরা দেখেছি, এবং তারা আসলে যে কিছু কিছু গরু দরদাম করেছেন সেই মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে বড় গরুর দাম কিন্তু একেবারে আকাশচুম্বী, সেগুলোর আসলে ক্রেতা খুব কম। তবে মাঝারি এবং ছোট গরুর ক্রেতা কিন্তু রয়েছে বেশ, তবে সেগুলোর কিন্তু আসলে দাম কিন্তু একেবারেই যে নাগালের মধ্যে এমনটি কিন্তু না। আপনার আমরা দেখেছি বেশ কিছু আপনার ছোট বা মাঝারি গরু দেখেছি। আপনাকে যদি একটু দেখাই যে আসলে এই যে গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এটি আসলে আপনার খুবই কিন্তু এটি কত দাম? 1,75,000। 1,75,000 টাকা। যেমনটি দেখছিলেন আর কি, ছোট গরুটা প্রায় 1,75,000। এটা কত নিচ্ছে দাম? বিক্রি করি নাই গরু। যেমনটি আসলে আপনি একটু দেখেন যে আসলে এই যে গরুগুলো আপনাকে দেখাচ্ছে এগুলো কিন্তু প্রায় 1.5 লাখের মতো করে আসলে আপনার বিক্রেতা দাম চাচ্ছেন, কিন্তু কোনো গরুই কিন্তু আসলে 1.5 লাখের নিচে নেই গরুগুলো। এই গরুগুলো কত করে বিক্রি করছেন? বিক্রি করছি 1,60,000, 70। আচ্ছা, এখানে কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? আমি নিয়ে আসলাম 10টা। একটা বিক্রি করতে পারছেন? না, 4টা বিক্রি করছি। একটা গরুকে 1,50,000 নিচে কোনো গরু আছে এখানে? না। যেমনটি দেখতে পাচ্ছেন আর কি, আসলে এই যে মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে এগুলো প্রায় 1.5 লাখের নিচে কিন্তু আসলে কোনো গরু নেই, এবং আপনার যে ছোট গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1 লাখের উপরে, 1,10,000-20 এরকম। আমরা কিছু ক্রেতার সাথে সকালবেলা কথা বলেছি, ক্রেতারা বলছেন এবার গেলবারের তুলনায় কিন্তু প্রায় 30 থেকে 40,000 টাকা করে বেশি দাম চাচ্ছেন আসলে বিক্রেতারা। এই গরুটা কত চাচ্ছেন? আমি 1,90,000 চাচ্ছি স্যার। 1,90,000। আচ্ছা, কত দাম বলছে এখন মধ্যে ক্রেতা? দাম 1,30,000। কত হলে বিক্রি করবেন? আমি 1,60,000 নিচে বেচব। যেমনটি দেখছিলেন আসলে আপনার প্রায় 1,60,000 উনি চাচ্ছে আর কি আপনার এই গরুটি, এবং 1,90,000 চেয়েছে আর কি, 1,60,000 হলে বিক্রি করবেন, 1,30,000 আসলে ক্রেতা বলছেন। সব মিলিয়ে কিন্তু আসলে এই ছোট মাঝারি ধরনের গরুগুলো কিন্তু আসলে দাম কিন্তু একেবারেই আসলে নাগালের বাইরে, এমনটা বলছেন আসলে ক্রেতারা। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ তথ্য।
ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর কোরবানির পশুর হাটের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ গাবতলী থেকে। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। দর্শক, আবারও ঈদযাত্রা মহাসড়কের তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইলে। যুক্ত হবেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন এবং আতিক রহমান। আমরা প্রথমেই চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র কেমন দেখছেন? যানজট রয়েছে কিনা, কি তথ্য রয়েছে? অসংখ্য ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আজকে সকাল থেকে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং বেলা যত বাড়ছে মানুষের চাপ কিন্তু আসলে ততটাই বাড়ছে এবং এই চাপ আজ রাত পর্যন্ত থাকবে এমনটাই কিন্তু আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 30 কিলোমিটার এলাকা রয়েছে, এর পাশে যে বাস কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু আজকে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি আমরা সকাল থেকে। তবে যাত্রীদের যে অভিযোগ, অর্থাৎ নির্ধারিত সময় বাস না আসা এবং বাড়তি ভাড়া, এই দুটো বিষয় কিন্তু আমরা সকাল থেকে দেখছি। যদিও বাস নির্ধারিত সময় না আসার কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রাবাড়ি শনি যাত্রা এদিকে হাট থাকার কারণে ঢাকামুখী লাইনে যে বাসগুলো রাজধানীর দিকে প্রবেশ করছে সেই বাসগুলোকে ছেড়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যাতায়াতের জন্য আসতে অনেকটা দেরি হচ্ছে। এসব কারণেই মূলত যাত্রীরা অপেক্ষা করছেন, অর্থাৎ সকাল 10টা 11টা সেই সময় যাত্রীরা এসেছেন, তারা কিন্তু এখনো এই বাস কাউন্টারগুলোতে অপেক্ষামান অবস্থায় বসে আছেন। আর এছাড়া বাড়তি ভাড়ার যে বিষয়টি, অর্থাৎ যেই গাড়ি ভাড়া স্বাভাবিক সময় দূরপাল্লার জানে 300 থেকে 400 টাকা থাকে, সেটি কিন্তু আজকে 500 থেকে 700 টাকার মধ্যে। তো এই অভিযোগগুলো কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। তবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট দুটি মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট নেই। শুধুমাত্র ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্ব রোড, বরাবো এইসব এলাকাতে একটু থেমে থেমে যানবাহনগুলো চলাচল করছে। তার কারণ হচ্ছে 2 লেনের সড়ক এবং এখানে প্রচুর পরিমাণে ইজি বাইক চলাচল করে। এসব কারণে এই এলাকাতে একটু ধীরগতি রয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো ধরনের যানজটই নেই। তবে যাত্রীরা যে ধরনের হয়রানির শিকার হচ্ছেন সেই বিষয়গুলোকে মাথায় রেখে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, এমনটা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে। সার্বিক দিক মিলে সব মিলিয়ে বলা যায় যে এবারের ঈদ করতে যারাই রাজধানী ছাড়ছেন তারা কিন্তু আজকে সকাল থেকেই সড়কে নেমেছেন এবং বাড়ির পথে রওনা হচ্ছেন। এই ছিল আমার কাছে দুটি মহাসড়কের সবশেষ। ধন্যবাদ বিল্লাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী বিল্লাল জানাচ্ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আতিক রহমান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের বাকি রয়েছে আরও 2 দিন এবং শেষ সময়ে ঈদ করার জন্য নারীর টানে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু অনেকটাই যানজটের মধ্যে পড়তে হয় এই অঞ্চলের যারা যাত্রী রয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সড়ক কিন্তু অনেকটাই স্বাভাবিক গতিতে যানবাহন চলছে এবং আপনি জানেন যে ভোর রাতে থেকে আসলে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু অনেকটাই এই অঞ্চলের যাত্রীদের কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং দীর্ঘ 7 ঘন্টা কিন্তু এই যানজট এবং ধীরগতির মধ্য দিয়ে এই অঞ্চলের যাত্রীরা কিন্তু তারা ঘরে ফিরেছেন। তো এখন অনেকটাই স্বাভাবিক গতিতেই এই মহাসড়ক দিয়ে যানবাহন চলছে এবং গেল 24 ঘন্টায় কিন্তু অনেকটাই বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় 3 কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে এবং আপনি জানেন যে যেহেতু আরও 2 দিন সময় রয়েছে ঈদের, অনেকটাই আমরা খবর নিয়েছি যে চন্দার এবং গাজীপুর অঞ্চলে অনেক যারা গার্মেন্টস কর্মী রয়েছেন তারা কিন্তু হাজার হাজার যানবাহনের জন্য অপেক্ষা করছেন এবং
সন্ধ্যার পরের থেকে অনেকটাই গাড়ির চাপ বাড়বে বলে এমনটি জানিয়েছেন যারা যানবাহনের চালকরা রয়েছেন। এবং আপনি জানেন যে পুলিশ প্রশাসন কিন্তু অনেকটাই তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তার কাজে রয়েছেন এবং তারা বলছেন যে এবার ঈদে তাদেরকে নিরাপত্তার মাধ্যমে এবং কোনো রকম যানজট বা ছাড়াই কিন্তু তারা তাদেরকে ঘরে ফেরাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। ধন্যবাদ আতিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিক রহমান। দর্শক, দেখছেন সংবাদ দুপুর। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ইহরামের কাপড় পরে মিনার পথে হজ যাত্রীরা। এর মধ্য দিয়ে আজ শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। মিনায় পৌঁছে ফজর থেকে শুরু এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি। শুক্রবার 8 জিলহজ জুমার নামাজের আগেই মিনায় পৌঁছে নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিনটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে তারা পশু কুরবানি দেবেন। এরপর তাওয়াফ করবেন কাবাঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের পদত্যাগ ছাড়া দেশের সংকট থেকে উত্তরণের পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলেও দাবি তার। দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেলেও সরকার স্বীকার করছে না দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দুর্বিষহ জীবন থেকে বাঁচতে চাইলে মানুষকে রাজপথে নামতে হবে। সাইফুর রিপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের লোক ছাড়া দেশের কেউ ভালো নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের দুর্নীতির দায় সরকারের বলে দাবি করেন তারা। এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা গুমের মাধ্যমে এবং গুলি গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে সরকার টিকে আছে শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। কারণ যে সময় মানুষ খাইতে পারতেছে না, আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে আজকে গরু বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারা কিনে? ওই যে আওয়ামী লীগের সান্ডা পান্ডা যারা আছে বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তারাই আজকে সেগুলো করে। এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায়, কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে, তারপরেও বলে যে না খুব ভালো আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাক হোসেন সহ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, যে কোনো সময় হতে পারে সরকারের পতন।
তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বন্দী নেতাদের মুক্তি না দিলে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলে তা হৃদয় বিদারক হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধ থাকার পর বিকল্প পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াত শুরু হয়েছে। খাদ্যপণ্য কক্সবাজার থেকে গেলেও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যাতায়াতে চরম ভোগান্তিতে। নাফ নদ ব্যবহার করতে না পারায় সেন্ট মার্টিন থেকে আসা ট্রলার ভিড়তে পারেনি কূলে। মাঝসাগর থেকে ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করছে ডিঙি নৌকায় করে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। এভাবেই ঝুঁকি নিয়ে টেকনাফ ছেড়ে সেন্ট মার্টিন যাচ্ছেন দ্বীপবাসী। কুল থেকে ডিঙি নৌকায় চেপে মাঝসাগরে থাকা ট্রলারে উঠবেন তারা। দীর্ঘ 7 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েন সেন্ট মার্টিনের এসব মানুষ। অবশেষে টেকনাফের মুন্ডারডেল এলাকার সমুদ্র সৈকত দিয়ে বিকল্প পথে দ্বীপে যাচ্ছেন তারা। বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ দ্বীপে ফিরতে গিয়ে জানান ভোগান্তির কথা। একজন যেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াতের একজনের ভাড়া 200 টাকা, সেখান থেকে 5 মিনিটের ভাড়া 200 টাকা কেমন হয়? এর চেয়ে জুলুম আর কি। ঝুঁকি নিয়ে যাওয়ার পথেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অসহায় মানুষ কি খাচ্ছে, কোথায় থাকতেছে, এগুলো তো কোনো ঠিক থেকে নাম নেই। তো যেটা সুবিধা পাইছে এটা দিয়ে নাও। টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির এই নেতা জানান, নাফ নদের মিয়ানমার অংশে এখনো অবস্থান করছে বিদ্রোহী গোষ্ঠী। তারা ঘোরাঘুরি করতেছে। আমরা যে ট্রলার থেকে যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল, ওই পথে তারা ঘোরাঘুরির কারণে আমরা আজকে পটলগুলি নিয়ে আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। বিকল্প পথে যাতায়াতের প্রথম দিনে প্রায় 400 মানুষ পারাপার করছে বলেও জানান তিনি। মুন্ডারডেলের ঘাটে আমরা 4টা ট্রলার নিয়ে আসছি। ওখান থেকে প্রায় 200 মতো লোকজন আসছে সেন্ট মার্টিন থেকে। আর টেকনাফে যারা আছে ওখানে প্রায় 200 মতো লোক হবে। ওদেরকে আমরা উঠানোর চেষ্টা করতেছি, ওদেরকেও নামানোর চেষ্টা করতেছি। 1 সপ্তাহ ধরে মূল ভূখণ্ড টেকনাফের সাথে নৌপথে যাতায়াত বন্ধ ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। ফলে বিচ্ছিন্ন হয়েছিল সেখানকার 10,000 বাসিন্দা। দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছিল উপর্যুপরি গুলি। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার চালক সহ 3 জন নিহত হয়। আহত হয় আরও 4 জন। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 7 জনকে নেওয়া হলে কর্মরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করে। এদিকে কালিহাতী উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় সকাল 8টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। দর্শক দেখছেন সংবাদ দুপুর। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রবল বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিম। নাজুক পরিস্থিতি রাজ্যের উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচুং এবং লাচেনের। এতে আটকা পড়েছেন 1,500-এর বেশি পর্যটক। লুৎফর কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্ষা না আসতেই ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিমে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল। একদিনেই পরিস্থিতি নাজুক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন সেখানকার জনজীবন।
ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পাহাড়ের আঁকাবাঁকা সড়কে আটকা পড়েছে গাড়ি। পর্যটনের জন্য সুপরিচিত লাচুং এবং লাচেন সহ আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো পর্যটক। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে পাঠানো হয়েছে জরুরি বিভাগের কর্মীদের। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গনের জেলা প্রশাসক হেমকুমার ছেত্রী জানান, পাকশেপ ও অভিথাং গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। মঙ্গন ও চুংথাং সংযোগকারী বেইলি সেতু ভেঙে ভোগান্তি আরও বাড়িয়েছে। ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। বিদ্যুতের খুঁটি ভেঙে অন্ধকারে বহু মানুষ। সেখানে উদ্ধার এবং ত্রাণ সহায়তা পাঠাতে তৎপরতায় নেমেছে রাজ্য সরকার। সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রুয়ার্ড স্টেডিয়ামে শুক্রবার এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ম্যাচে জয় পেলে সরাসরি সুপার 8 নিশ্চিত করবে মোনাক প্যাটেলের দল। অন্যদিকে গেল 2 ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8:30 মাঠে নামবে 2 দল। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে পয়েন্ট টেবিলে ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমে কানাডা, এরপর শক্তিশালী পাকিস্তানকে সুপার ওভারে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে মোনাক প্যাটেলরা। আগামী ম্যাচে তাদের সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হারাতে পারলে সুপার 8-এ ওঠার মিশন নিশ্চিত করবে তারা। যুক্তরাষ্ট্রের ব্যাটিং ভেলকিতে কোণঠাসা হচ্ছে প্রতিপক্ষ বোলাররা। অ্যারন জোন্স, আন্দ্রে গাউস এবং মোনাক প্যাটেলদের ধারাবাহিক পারফরমেন্সে রানের চাকা ঘুরছে প্রতি ম্যাচে। চলতি আসরে ব্যাটারদের রেকর্ডের চূড়ায় রয়েছে অ্যারন জোন্স। তাই আগামী ম্যাচে টপ অর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ের আশায় থাকবে ক্রিকেট প্রেমীরা। যুক্তরাষ্ট্রের বোলিং অ্যাটাকে থাকবেন আলী খান, সৌরভ নেত্রওয়ালকার ও হারমিত সিংরা। তাদের ব্যাটিং তোপে যে কোনো ব্যাটার কোণঠাসা হতে বাধ্য। দলের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের দিকেও নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে গেল 2 ম্যাচের হার নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে আয়ারল্যান্ড। শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 96 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। 8 উইকেটের সহজ জয় নিয়ে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে রোহিতরা। দ্বিতীয় ম্যাচে কানাডার দেয়া 138 রানের লক্ষ্য তারা করতে পারেনি পল স্টার্লিংরা। তাই আগামী ম্যাচে অবশ্যই জয় নিয়ে রাঙাতে চাইবে তারা। আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ কোনোভাবেই সুবিধা করতে পারছে না বিশ্বকাপে। টপ অর্ডারদের ব্যর্থতায় বারবার ম্যাচ হাতছাড়া হচ্ছে তাদের। মিডল অর্ডারদের ব্যাটে ভর করে রান আগাচ্ছে আয়ারল্যান্ডের। দলের অলরাউন্ডার মার্ক অ্যাডায়ারের 24 বলে 34 রানের পারফরমেন্স তাদের দলের ব্যক্তিগত বড় সংগ্রহ। পারফরমেন্সের তুলনায় দলের ব্যাটারদের থেকে এক ধাপ এগিয়ে আছে বোলাররা। আয়ারল্যান্ড দলে বোলিং অ্যাটাকে থাকবেন জোশুয়া লিটেল, ক্রেগ ইয়াং ও ব্যারি ম্যাককার্থিরা। আগামী ম্যাচে বিশ্বকাপের প্রথম জয়ের জন্য সর্বোচ্চটা দিতে চাইবে আয়ারল্যান্ডের বোলাররা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সুপার 8 আর আয়ারল্যান্ডের লক্ষ্য নিজেদের প্রথম জয়। বিশ্বকাপে প্রথম জায়গা পাওয়া যুক্তরাষ্ট্র পরের পর্বের খেলা নিশ্চিত করতে পারবে কিনা তা শুধু সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।